কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বহু গুণের অধিকারী। তিনি একাধারে দার্শনিক, সঙ্গীত শিল্পী, সঙ্গীত স্রষ্টা এবং আরও অনেক কিছু। এবং আজকের এই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই স্পেশাল দিনে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শুনব কবিগুরুর নানা কথা, নানা বিশ্লেষণ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডক্টর অনিমা রায়। শুভ সকাল এবং সেই সাথে রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন? আপনাকে অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই আজকের দিনটি বাঙালিদের জন্য অত্যন্ত বিশেষ, সুতরাং খুব ভালো আছি। ডেফিনেটলি সকলের জন্য আজ রবীন্দ্র যে চর্চার যে বিষয়টা থাকে সেটা তো বরাবরই আমাদের সকলেরই করতে হয়, কিন্তু আজকে স্পেশাল দিনটা সকাল দিয়ে আমাদের শুরু, পুরো দিনের কী কী প্ল্যানিং রয়েছে এবং আজকে এই দিনটা কিভাবে উদযাপন করা যায়? এবারের জন্মজয়ন্তী একটু বিশেষ, কারণ সরকারিভাবেই সমগ্র বাংলাদেশ ব্যাপী কিন্তু 3 দিন ব্যাপী আয়োজন হচ্ছে। বিভিন্ন বিভাগগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীরা, সচিবরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বিভাগে পৌঁছে গেছেন এবং শিল্পী সহ ঢাকা থেকে শিল্পীরা যাচ্ছেন, লোকাল শিল্পীরা গাচ্ছেন। সুতরাং এই 3 দিন ব্যাপী রবীন্দ্রনাথের জন্মদিবসটাকে উদযাপন করা হচ্ছে। সুতরাং আমাদের এবার বলতে গেলে মহোৎসবের মতো বিষয়টি। আর আমিও এবার প্রতিশর যাচ্ছি। এই যে একটু পরেই আমরা যাব আজকের আয়োজনটা প্রতিশরের বাসীর সাথে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি সেখানটায় ছিলেন। সুতরাং ওখানকার মানুষের সাথে রবীন্দ্র ভাবনা এবং রবীন্দ্রনাথের গানকে ভাগাভাগি করে নিতে পারবো। এবং রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের যে গুণাবলী এবং রবীন্দ্রনাথের বিভিন্ন দার্শনিক দিকের সাথে কিন্তু আপনি বেশ অতপ্রতভাবে জড়িত এবং রবীন্দ্রসঙ্গীত চর্চা তো করছেন বটে, পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতকে ধারণও করেছেন আপনি আপনার আত্মার সাথে। এই বিষয়গুলো ভালো লাগা, তার যে অন্যভাবে অন্য আঙ্গিকে যে বিশ্লেষণ এবং যেভাবে তার কথা দিয়ে তার গানের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, প্রত্যেকটা কবিতার মাধ্যমে সব কিছুতে, এই জিনিসগুলো আপনার কাছে কেমন উপলব্ধির জায়গা তৈরি করে? আসলে এখন না এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আমার বাকি জীবনের আনুষঙ্গিক কাজের মতো বলতে গেলে আমার শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই উপলব্ধি হচ্ছে রবীন্দ্রনাথ। কারণ অনেকটা দিন তো হলো, প্রায় 26 বছর হয়ে গেল আমি বিটিভিতে ইনলিস্টমেন্টের। তার 10 বছর বয়স থেকে আমি রবীন্দ্রনাথের চর্চাই করছি এবং বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকতা করছি রবীন্দ্রনাথের গান। আমার নিজের প্রতিষ্ঠান আছে 21 বছর ধরে, সুরবিহার, সেটা পরিচালনা করছি। আমার নিজের একটি বাগান বাড়ি আছে এবং হলিডে হোম, ওটা অনেকেই জানে, সেটাও পুনশ্চ নামে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের যে গড়া শেষ বাড়িটি তার নাম অনুসারে বা তার একটি কাব্যগ্রন্থের নাম অনুসারে। সুতরাং আমি আসলে রবীন্দ্র বলয়ে আবৃত। শুধু তাই নয়, আমি চেষ্টা করি, আমি নিজে যেমন নিজেকে পরিবর্তন করেছি, পরিবর্তন বলতে আমার জন্ম কেরানীগঞ্জে, যেমনটা নিজেকে সমৃদ্ধ করেছি তেমনি চেষ্টা করি এই প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দিতে। আমার কাছে এটা একটি বড় চ্যালেঞ্জ। আমরা যেভাবে রবীন্দ্রনাথকে পেয়েছি সেটা অনেকটা সহজ ছিল, আর এখনকার প্রলোভন তো অনেক বেশি হাতছানি। সুতরাং রবীন্দ্রনাথ, নজরুল, লালন, বাউল দিয়ে তাদেরকে বেঁধে রাখা একটু কঠিন। সুতরাং তাদেরকে রবীন্দ্রনাথের যে শান্তির পরশ, যে জীবন দিশা রবীন্দ্রনাথ দিয়ে গেছেন, সেটা হচ্ছে নিজেকে নতুন করে আবিষ্কারের পথ। যতই কিছুই এআই হোক আর যাই হোক না কেন, এই নকলের বিশ্বে যদি সত্যি বলে কিছু থাকে তা হচ্ছে রবীন্দ্রনাথ, সেই উপলব্ধিটা। বাহ, এবার আপনার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, তারপর বাকি আলোচনা। কোনটি শোনাবেন আমাদের? যেহেতু আজকে জন্মদিবস, রবীন্দ্রনাথের জন্মদিনকে নিয়ে যে রচিত তার গান, তারই দুটি লাইন গাইছি। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কোহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ।
বাহ, দারুণ সুন্দর একটা দিনে, জন্মজয়ন্তীতে এই সুন্দর একটা জন্মদিনের একটা গান ফিল করছিলাম, খুবই ভালো লেগেছে। রবীন্দ্রনাথের গানের প্রতি ভালো লাগা তো বরাবরই সকলেরই আছে, কম আর বেশি, এবং যারা এই সেক্টরের সাধনার সাথে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন তাদের মধ্যে সেই ভালো লাগাটা নিজের মধ্যে নিয়ে আসে এবং আরও বেশি আয়ত্ত করার জন্য কোন কোন গুণাবলী বা কোন দিকটা বেশি আরও বেশি কেয়ারফুলভাবে চর্চা করাটা দরকার। রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা গ্রন্থে কিন্তু রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সঙ্গীতটা কেমন হবে সাথে করে পুরো বিশ্বের সঙ্গীতের সাথে রবীন্দ্রসঙ্গীতের বা বাংলা গানের যে তুলনা, আমরা গাইতে চাই কিন্তু পড়তে চাই না। রবীন্দ্রনাথ একাধারে সাহিত্যিক, তিনি কবি, তিনি তো গানের জন্য নোবেল প্রাইজ পাননি, তিনি পেয়েছেন তার সাহিত্য রচনার জন্য, কবিতা এবং যেটাকে ইংরেজিতে ট্রান্সলেশনের কারণে তিনি। সুতরাং আমরা ওই জায়গাগুলো থেকে আসলে, এবং প্রবন্ধ, রবীন্দ্রনাথের প্রবন্ধ যে কত সমৃদ্ধ, তার চিত্রকল্পের কথা আমরা সকলে জানি কম বেশি। সুতরাং এই সমগ্র জীবনব্যাপী যিনি শুধু সৃষ্টি করে গেছেন আমাদের জন্য, তার গুটি কয়েক গান নিয়ে আমরা বেঁচে আছি, এখানে আমার কাছে মনে হয় আমাদের দৈন্যতা। সুতরাং সামগ্রিকভাবে রবীন্দ্রনাথকে জানলে, যেহেতু উন্নতি আমাদেরই, যেহেতু আমি বলেছি বারবার, তিনি স্বস্তির পথ দেখান, তিনি শান্তির পথ দেখান, তিনি মানবতার কথা বলেন। যে মানুষটি এককভাবে কোনো একটি ধর্মের কথা বলেননি, না মুসলিম না হিন্দু, কোনো ধর্মের কথাই বলেননি, তিনি একশ্বরবাদ তারা বিশ্বাস করতেন। সেই একশ্বর মানে আল্লাহ, সেই একশ্বর মানে ভগবান। শুধু সেই যেই হোক, যে মানুষটি সকলের কথা বলে গেছেন এবং সকলের শান্তির কথা বলে গেছেন, সেই কারণেই আমাদের এখন পৃথিবী যত এগোবে তত কিন্তু আমাদের অস্বস্তি বাড়বে, আমাদের শঙ্কা বাড়বে, আমাদের তিক্ততা বাড়বে। সুতরাং তত বেশি প্রাসঙ্গিক হয়ে রবীন্দ্রনাথ, যেহেতু তিনি তার একটি গানের বা একটি কবিতায় বা একটি গল্পে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মনোযোগ। এখন যেটা সবচেয়ে বেশি অভাব আমাদের, আমরা সোয়েবিংয়ের যুগে বাস করি। সুতরাং এই যে মনোযোগ নেই বলেই আমরা অনেক ক্রিয়েটিভিটি থেকে হারিয়ে যাচ্ছি, আমরা এআই নির্ভর হয়ে যাচ্ছি। সুতরাং এআইও যদি কেউ ভালো করতে চায়, তারও কিন্তু বিচক্ষণতার দরকার আছে, তারও কিন্তু অনেক জ্ঞানের দরকার আছে। সুতরাং সত্যকে উপলব্ধি করতে পারলে সে যথার্থ নকল তৈরি করতে পারবে, আর এই সত্য মানে রবীন্দ্রনাথ। আপনি যেভাবে আপনার সেক্টর রবীন্দ্রসঙ্গীতটাকে চর্চা করেছেন এবং আপনি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আছেন, সেখানে নতুন নতুন শিক্ষার্থীদের মাঝে রবীন্দ্রসঙ্গীত চর্চার যে প্রবণতা বা যেটা আপনি বলছেন অভাব আছে, তাদের মধ্যেও কেমন দেখছেন বা নতুন প্রজন্মের প্রত্যাশা কি আপনার? অভাবের থেকে আমাদের স্কোপটা কম। আমি এখন সঙ্গীত বিভাগের চেয়ারম্যানও, দ্বিতীয়বারের মতো আমি সঙ্গীত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। সুতরাং সেখান থেকে আমি উপলব্ধি করি, যেটা ছেলেমেয়েরা পড়তে চায় কিন্তু আমরা তো তাদেরকে, আমরা বলি যে তুমি যাও হাঁটতে থাকো, পথটা তৈরি করে দিচ্ছি না, কিন্তু বন্ধুর একটি পথে তাদের হাঁটতে দেই, অথচ কিছুক্ষণ গিয়ে তারা হাঁপিয়ে ওঠে, তখন তারা পথ পরিবর্তন করে ফেলে। আমাদের তো আগে পথটা তৈরি করে দিতে হবে। আমাদের কি একটা ইনস্টিটিউট আছে, রবীন্দ্রনাথের ইনস্টিটিউট নাই, রবীন্দ্রনাথের নামে কোনো একাডেমি নাই, রবীন্দ্রনাথের নামে কোনো মঞ্চ নাই, রবীন্দ্রনাথ এমনকি একটা পথ পর্যন্ত, একটা স্কাল্পচার পর্যন্ত নাই রবীন্দ্রনাথের ঢাকা শহরে। তাহলে আমরা কেন বলবো তুমি রবীন্দ্রনাথকে বোঝো, তুমি রবীন্দ্রনাথকে ধারণ করো? তাকে তো ধারণ করার জন্য আমি উপসর্গগুলো দিয়ে দিচ্ছি না, সে চারপাশে যা দেখবে সে তাই নেবে। ছোটবেলা থেকে আমরা যে ভাষাটা বেশি শুনি, আমি সেই ভাষাতেই কথা বলি। সুতরাং আমরা তার সাথে পরিচয় করে দিচ্ছি না, আবার আশা করছি সে রবীন্দ্রনাথকে বুঝবে, সে লালনকে বুঝবে। আমাদের উচিত এখন বেশি করে এমন একটি মঞ্চ তৈরি করা, যে মঞ্চ সবসময় রবীন্দ্রনাথের গান হচ্ছে। আচ্ছা, আজকে মন ভালো, আমি রবীন্দ্রনাথের গান শুনতে যাবো, আর মন খারাপ, রবীন্দ্রনাথের গান শুনতে যাব। এই প্রজন্মের ছেলেবেলার গিটার বাজে যদি তো ডাক শুনে কেউ না আসে গাইবে সিঁড়িতে বসে বসে, তেমন একটি ইনস্টিটিউট দরকার নেই। সুতরাং আমার কথা, ব্যক্তিগত উদ্যোগে হয়তোবা আমরা কেউ কেউ করে যাচ্ছি রবীন্দ্রনাথকে একান্ত ভালোবেসে, কারণ রবীন্দ্রনাথকে আমরা বুঝে গেছি যে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের পরিত্রাণ নেই, আমাদের একেবারে স্বস্তির পথে রবীন্দ্রনাথ। কিন্তু যারা বুঝেনি তাদেরকে তো বোঝাতে হবে, সেই বোঝাবার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। আমাদের শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ, নজরুল, লালনকে বেশি বেশি করে আনতে হবে। যত বেশি করে আমরা তাদেরকে এই প্রজন্মের সাথে পরিচয় করে দিতে পারবো, তত বেশি আমরা আমাদের জীবনকে সহজ করে তুলতে পারবো তাদের কাছে। তারা লেখাপড়া করে বিদেশে বড় বড় ডিগ্রি অর্জন করতে গিয়ে আবার দেশে ফিরে আসবে, ওই দেশে থাকার বাসনা করবে না, যদি তাদের মনে অন্তরে যদি রবীন্দ্রনাথকে আমরা স্থাপিত করে দিতে পারি। বা এই যে আপনি সুন্দর একটা পয়েন্ট বলেছেন যে প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান, একাডেমি এবং রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন মঞ্চ যদি থাকে, তাহলে কিন্তু এই প্রজন্মগুলো আসলে আরও বেশি উদ্বুদ্ধ হবে রবীন্দ্রসঙ্গীত চর্চাতে। এছাড়া আপনি যে আপনার সেক্টরে যাদের সাথে রবীন্দ্রসঙ্গীতে একই সময় এসেছেন, একই সময় চর্চা করেছেন, শুরু করেছেন, আপনার পরে সেরকম কাউকে আসলে রবীন্দ্রতে আপনার সাথেও যারা ছিল তাদেরকে খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না, যেমন আপনি সেটাকে ধারণ করে এখনও সেটা নিয়ে যাচ্ছেন। এবং কোন কারণে? শুধু কি যে আমরা স্কোপ খুঁজি, কিন্তু
মানুষ তো স্পেসিফিক্যালি তার এটা ফিউচার একটা গোলও চিন্তা করে যে আমি এই সেক্টরটা শিখে আমার আসলে ভবিষ্যতে আমি কি করতে পারবো। কিছু থাকে জানা ভালোবাসা এবং কিছু থাকে যে একটা স্ট্যাবলিশ কিছু একটা তারা চিন্তা করে। সেই জায়গা থেকে কি একটু কমতিটা হচ্ছে বা আমরা কম পাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী? আমার মনে হয় না কম পাচ্ছি না, আসলে আমরা তো যে রবীন্দ্রনাথ 22শে শ্রাবণ ও 25শে বৈশাখে যদি রবীন্দ্রনাথকে বেঁধে রাখি তাহলে আমরা শিল্পে পাবো কোথায়? যার সৃষ্টিকর্মের এত বিপুলতা, ওকে তাকে শুধু আমরা দুটি দিবসকে কেন্দ্র করে রাখছি, তাকে যদি প্রতিদিনের নির্যাস করে তুলি, প্রতিদিনের চাওয়া করে তুলি, তবেই কিন্তু রবীন্দ্রসঙ্গীত চর্চার পরিধি বেড়ে যাবে। তখন আর শুধু আমাতেই আমি বলবো না অবশ্যই আমি শেষ, আমার পরে আরও অনেক শিল্পীরা আছে নিশ্চয়ই। আমার সুবিধা হচ্ছে আমি একাডেমিশিয়ান, আমি যেহেতু রবীন্দ্রনাথকেই পড়ছি, পড়াচ্ছি, গাইছি, সব কিছুই আমার রবীন্দ্রনাথ কেন্দ্রিক। হয়তো বাকিদের সব তেমনটা সুযোগ হয়ে ওঠেনি যে লেখাপড়াটাও রবীন্দ্রনাথে বা গবেষণা বা পারফরমেন্সটাও করছে রবীন্দ্রনাথ, সুতরাং তাদের জন্য চ্যালেঞ্জ খানিকটা বেশি আমার থেকে। আমার যেমন সবটা জুড়ে রবীন্দ্রনাথ, যে কারণে হয়তো আমাকে বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের চর্চা কিন্তু আমাদের দেশে অনেক হচ্ছে। আমি আশার হলো এখানেই দেখি যে এত সকল প্রতিকূলতা থাকা সত্ত্বেও, যেখানে আধুনিক গানের শিল্পীদের রেমুনারেশন অনেক বেশি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের রেমুনারেশন অনেক কম। আমার মনে হচ্ছে বাংলাদেশের এখন আমি বলবো ছেলে শিল্পীদের মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র এবং শ্রদ্ধেয় ফাহিম হোসেন চৌধুরী, তার শুধু সঙ্গীত সাধনার বয়স হচ্ছে 54 বছর। এই 54 বছর বয়সে তার একটি মিউজিক ভিডিও নাই, কেউ করে দেবে সে উদ্যোগটি পর্যন্ত নিচ্ছে না, তার একটি ইউটিউব চ্যানেল নাই। সুতরাং এই যে উদ্যোগগুলো কারা নেবে, নেওয়ার কথা কিন্তু বিভিন্ন চ্যানেলদের বা বিভিন্ন যারা তাদেরকে এই গানগুলোকে তাদেরকে আমরা সংরক্ষণ করে চলি, কারণ তারাই তো আমাদের সব। আর আজ থেকে 20 বছর পরে কিন্তু তাকে নিয়ে গবেষণা হবে। কলিম শরাফকে নিয়ে কাজ করতে গেছি, আমি একটা প্রবন্ধ পাঠ করতে যাব, তাকে নিয়ে আমি খানিক কিছু তথ্য পেয়েছি, কিন্তু এরপরের জেনারেশনে কিন্তু আর কোনো কাজ নেই। তাদের কি বিভিন্ন চ্যানেলে কয়েকটি গান রয়েছে, তাদের নিয়ে উদ্যোগ নাই, কাজ নাই, তাদের কর্মজীবনকে ধরে রাখার জন্য কোনো প্রয়াস নেই। সুতরাং পরবর্তী প্রজন্ম শিখবে কেন? যদি আমি শিল্পীর শিল্পকে যদি শ্রদ্ধা না করি, তাহলে তারাই কেন এই শিল্পে আসবে? তারা তো দেখছে আমি শ্রদ্ধা পাচ্ছি না, তারা তো দেখছে এই গান গিয়ে শিল্পীকে অনাহারে মরতে হয়, বিনা চিকিৎসায় মরতে হয়, তারা আসবে কেন? সুতরাং যদি বৃহত্তর স্বার্থে, বৃহত্তর অর্থে আসলে চিন্তা ভাবনাটা করতে হবে সামগ্রিকভাবে। যদি শিল্প না বাঁচে, শিল্পী না বাঁচে, তাহলে দেশ বাঁচবে না। কারণ একটি দেশের মানচিত্র দাঁড়িয়ে থাকে তার সংস্কৃতির উপরে, তার শিল্পের উপরে। একটি ছেলে যখন বিদেশে পড়তে যায়, তখন তোমার দেশের গান করো, তোমার দেশের ছবি আঁকো, তোমার দেশের কথা বলো। আমাদের দেশের ছেলেপেলেরা বলতে পারে না, বাহিরের ছেলেপেলেরা ঠিকই পারে, কারণ সে তো সেভাবে একটা সার্টিফিকেট হয়তো নিয়ে যায়, কিন্তু কাঁধে করে সংস্কৃতি নিয়ে যায় না। এখানটাই আমাদের হার। সুতরাং যেদিন আমরা তাদের সাথে প্রতিযোগিতায় টিকে যাব, যে তোমার সংস্কৃতি আছে, দেখো আমার কি আছে, সেদিন সত্যি অর্থে তাদের শিক্ষাটা যথার্থ হবে। এবার আপু আরেকটা সুন্দর গান শুনতে চাই, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, কারণ আজ রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী বলে কথা। এবারে কোন গানটি শোনাবেন? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরে পথ, তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বাহ বাহ বাহ, অসাধারণ আপু, খুবই চমৎকার একটি গান। আপনার কণ্ঠটা এত ভালো, মনে হচ্ছে গানের পরের অন্তরাও শুনি, যেহেতু আমরা আরো গান শুনবো এবং আরো কথা রয়েছে। আপনি বলছিলেন যে মঞ্চ নিয়ে বা মঞ্চ রবীন্দ্রনাথকে ঘিরে কিছু একটা একাডেমিক্যালি যদি করা যেত আরো প্রাতিষ্ঠানিকভাবে, তাহলে আরো বেটার হতো। কিন্তু এটা ছাড়াও যদি আমরা দেখি যে টিভিতে, সিনেমাতে, নাটকে, গানে, টিভির কথা আমি অবশ্যই আমি সিনেমার কথা বলবো। সিনেমার অঙ্গনটা এত বড় যেখানটাতে রবীন্দ্রনাথের ব্যবহার কম আমাদের দেশে। আসলে আমার মনে হয় কি যে রবীন্দ্রনাথকে ব্যবহার করতে গেলে তো একটু খাটতে হবে, কারণ রবীন্দ্রনাথকে নিয়ে এলোমেলো কিছু করা যাবে না, তাহলে সমালোচনার ঝড় উঠবে। যে কারণে আমার মনে হয় মিউজিক ডিরেক্টররা বা প্রডিউসাররা যারা এর সাথে জড়িত থাকেন, তারা খানিকটা ওই ব্যাপারটাকে এড়িয়ে যান। তবে আমি মনে করি যতই কমার্শিয়াল মুভি হোক,
তার মুভিতে যদি রবীন্দ্রনাথের গান একটি প্রাসঙ্গিক জায়গায় যদি ব্যবহার করা যায়, তবে অবশ্যই সেই সিনেমার মান কিন্তু আরও অনেক উপরে উঠে যায়, কারণ সেটা একটা সমগ্রের সিনেমা হয়ে ওঠে, একটি নির্দিষ্ট শ্রেণীর সিনেমা হয়ে আর থাকে না। আমার মনে হয় এইটা নিয়ে অবশ্যই চিন্তা আপনাকে, এত বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে সিনেমা, যেমন আমি বলবো পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ, সেখানটাতে কিন্তু নানাভাবে আবহ সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের গান আসছে, লিপে আসছে, কিন্তু আমাদের দেশটাতে এটার ব্যবহার খানিকটা কম। তবে আমি আশাবাদ করছি যে নিশ্চয়ই এর ব্যবহার বাড়বে ভবিষ্যতে। জি অবশ্যই আপু, ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর লেগেছে, সুন্দর গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন এবং আজকে স্পেশালি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে পুরো দিনটা আপনার জন্য ভালো যাক। অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।